প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর এই সপ্তাহে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ। সাবস্ক্রাইব করে নিলে পারে তোমাদের কোনো রকম কোথাও থেকে পয়সা কাটে না। অতএব সাবস্ক্রাইব করে রাখো। তোমরা বাংলা ভিত্তিক এবং চাকরি পরীক্ষার যে কোনো প্রশ্নপত্রের উত্তর তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করি। দেখো, প্রথম ফার্স্ট সামেটিভ শুরু হবে এই মার্চ মাসের লাস্ট উইকে বা এপ্রিলের ফার্স্ট উইকের দিকে। তো সেই কথাগুলো মাথায় রেখেই আজকে সিলেবাস ভিত্তিক কিছু আমি আলোচনা করব। প্রথমে দেখো, ক্লাস সিক্সের যে বাংলা বই আছে সাহিত্য মেলা, সেখানে ভর দুপুরে বলে একটা প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কবিতা আছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। সেই ভর দুপুরে কবিতা নিয়েই আজকে আলোচনা করব। ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা, তলায় ঘাসের গালছে খানি আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, হোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি, কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভরদুপুরে যে যার ঘরে ঘুমাচ্ছে লোকগুলো, শুধুই কি আর মানুষ ঘুমায়, যেই জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে। এই হচ্ছে তোমাদের কবিতাটা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি একটা অলস দুপুরের, কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে একটা অলস দুপুরের ছবি এঁকেছে। কবিতাটার সারমর্ম করলে এইরকম হয়, দুপুরবেলায় মানে সাধারণত গ্রীষ্মকালের দুপুরবেলায় কি হয় না, চারিদিক নিস্তব্ধতা থাকে আছে। ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা, ওই যে বড় অসৎ গাছটাকে পথিকজনের ছাতা বলেছে কেন? কারণ মানে অসৎ গাছ সাধারণত কীরকম হয়, বিশাল বড় এবং তার যে পাতা শাখা পোশাকা আছে কিন্তু খুব ঘন। অর্থাৎ ছাতা যেরকম আমাদের রোদ বৃষ্টি থেকে আড়াল করে, ঠিক সেই রকমভাবেই ওই বড় গাছটাও কিন্তু ওই যারা পথ দিয়ে যায় পথিক, তাদেরকেও কিন্তু রক্ষা করে। বা ওই গ্রীষ্মকালের দুপুরবেলায় যদি কেউ ওই রাস্তা দিয়ে যায় গাছের তলা দিয়ে, তার মনটা চাইবে যে এই গাছের তলায় বসে একটু বিশ্রাম নিই, তাই তো মনটাতে চাইবে। তো সেই জন্যই কবি বলেছেন ওই যে বড় অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা। আর সেই অসৎ গাছের তলায় বা চারিপাশের কীরকম পরিবেশ না, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা। এখানে কি বলেছে, গালচে মিন্স হচ্ছে কার্পেট, মানে মেঝেতে অনেক সময় কার্পেট বিছানো থাকে, অনেক সময় দেখবে কাপড়ের দোকানে কার্পেট বিছানো থাকে। তো এইখানেতে যে সবুজ ঘাস তলায় যে বিছানো আছে বা রয়েছে, সেইটা এতটাই মোলায়েম, কবির মনে হচ্ছে যেন কেউ আদর করে ঘাসের একটা গালচে বা কার্পেট পেতে রেখেছে সেই অসৎ গাছের তলায়। আর কি দেখা যাচ্ছে সেই দুপুরবেলায় না, দূরে হচ্ছে গরু বাছুর চড়ছে। কে চড়ায়? রাখাল। রাখাল সেই গরু বাছুরগুলো দূরে ছেড়ে দিয়ে, মাঠে ছেড়ে দিয়ে, আর ওই গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে। কি দেখছে? যা উপরের দিকে যে নীল আকাশ আছে, পরিষ্কার নীল আকাশ আছে, সেই আকাশে মেঘের, সাদা সাদা মেঘের আনাগোনা, বা মেঘগুলো ওই আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এই সব দৃশ্যগুলো কিন্তু সেই রাখাল দেখছে। নদীর ধারের একটা খুব সুন্দর এখানে দৃশ্য ফুটে উঠেছে। নদীর ধারে একটা বড় নৌকা কাদের বাঁধা আছে কারো জানা নেই। কারণ জানা নেই এই কারণেই, কারণ সেখানে কেউ কোথাও নেই, শুধু নৌকাটা বাঁধা আছে। আর নৌকার মধ্যে খড়ের আঁটি বোঝাই করা আছে, শুকনো খড়ের আঁটি বোঝাই করা আছে, কোথাও হয়তো নিয়ে যাওয়া হবে এইরকম। মানে যারা কাজ করছিল তারা কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য চলে গেছে। আর দুপুরবেলা সাধারণত কি হয়, কেউ কোথাও নেই, তাহলে কে আছে না, বাতাস আছে। বাতাস কি করছে না, বাতাস মাঝে মধ্যে ওই মিহিন সাদা ধুলো বাতাসের মধ্যে ওড়াচ্ছে। আর এই যে ভর দুপুরে কি করছে মানুষজন, তাহলে কি করছে ভর দুপুরে মানুষগুলো? হচ্ছে যে যার কাজকর্ম সেরে নিয়ে ঠিক সময়ে কিন্তু বিশ্রাম নিচ্ছে বা ঘুমাচ্ছে। তো এখানে কবি বলেছেন শুধু কি আর মানুষ ঘুমায়, যেই জানে সেই জানে। কথাটার অর্থ হলো যে যার অনুভব করার ক্ষমতা আছে সেই একমাত্র অনুভব করতে পারবে যে শুধু এখানে মানুষ ঘুমায় না, শুধু এখানে মানুষ ঘুমাচ্ছে না, তাহলে কে ঘুমাচ্ছে? বিশ্বভুবন, মানে সারা বিশ্ব বা এই প্রকৃতিটা, মানে প্রকৃতির মাঝে এতটাই নিস্তব্ধতা, এতটাই মানে চুপচাপ নিস্তব্ধতা, এই সব দেখে কবির মনে হয়েছে
যে বিশ্বভুবনও কিন্তু আঁচল পেতে ঘুমাচ্ছে। এই হলো কবিতার সারমর্ম। এবার দেখো তোমাদের প্রশ্নগুলো দেখো, আমি তোমাদের আলোচনা করব ধীরে ধীরে। দেখো তোমাদের এখানে প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে? অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? আমি তো এর আগেই বলে দিয়েছি যে অসৎ গাছ যেরকম ছাতা যেরকম আমাদের রোদ বৃষ্টি থেকে আড়াল করে বা আমাদেরকে রক্ষা করে, সেই রকমই এই বড় বিশাল বড় অসৎ গাছ পথিকজন যারা রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যায়, তাদেরকে কিন্তু একটা ছায়া প্রদান করে এবং বৃষ্টি থেকে রক্ষা করে। সেই জন্য অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। রাখালরা গাছের তলায় শুয়ে শুয়ে কী দেখছে? রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে যে বড় উপরে যে বড় নীল আকাশ, বিশাল বড় নীল আকাশ, সেই নীল আকাশের ছোট ছোট টুকরো টুকরো সাদা সাদা মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সেই নীল আকাশকে। এই দৃশ্য কিন্তু রাখালরা শুয়ে শুয়ে দেখছে। নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? না, নদীর ধারে একটা কাদের বড় নৌকা বাঁধা আছে, আর সেইখানে কেউ কোথাও নেই। সেই নৌকার মধ্যে শুকনো খড়ের আঁটি কিন্তু বোঝাই করা আছে। এই দৃশ্যটি কবিতার মধ্যে ফুটে উঠেছে। এবারে দেখো 3 দাগের প্রশ্নগুলো কি আছে। 3 দাগের প্রশ্নগুলো দেয়া আছে, আমি এটা খাতায় লিখে দেওয়ার চেষ্টা করছি। 3 দাগে তোমরা দেখো কি বলেছে, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। এখানে কি আছে? প্রথমে তৃণ। তৃণ মানে জানো তোমরা? ঘাস। তৃণ মানে ঘাস। তটিনী, তটিনী মানে কি জানো তো? তটিনী হচ্ছে নদী। নদীর আরও নাম আছে রক্ষক। গোরক্ষক মানে গো মানে হচ্ছে গরু, আর গরুকে যে যারা রক্ষা করে তারা হচ্ছে রাখাল। সেই জন্য এদেরকে বলা হয় গোরক্ষক। রাখাল, সরি। বিশ্ব আছে, তাহলে হচ্ছে ভুবন বা বিশ্ব। আনো না, গন্ডগোল করে হলে পরীক্ষার সময় আসলে পারে হয়তো ভুল হয়ে যেতে পারে। জলধর মানে হচ্ছে মেঘ, এটা মনে রাখবে অবশ্যই। উপরে সবগুলো তোমরা অবশ্যই জানো, কিন্তু জলধর মানে হচ্ছে মেঘ। এই গেল তোমাদের 3 দাগের প্রশ্নের উত্তরগুলো। এবারে দেখো কি আছে 4 দাগে, ঘাস, রাখাল, আকাশ, মাঠ, আদর, গাছ, লোক। অ্যাকচুয়ালি দেখো এইখানে কিন্তু প্রশ্নের হেডলাইনটা যেটা, সেটা বলেছে বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষে পরিবর্তিত করো। আচ্ছা, যারা এই প্রশ্নগুলো করেছে তাদের হয়তো একটু অন্যমনস্কতা ছিল, সেটা আমার মনে হচ্ছে। কারণ তোমরা যেহেতু নিচের ক্লাসে আছো, তোমাদেরকে হয়তো একটু বিভ্রান্ত করার চেষ্টাও করেছে। কারণ এখানে যে শব্দগুলো দেয়া আছে একটাও কিন্তু বিশেষণ পদ নেই, সবই কিন্তু বিশেষ্য। অথচ এখানেতে বলেছে যে বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে পরিবর্তিত করো। যাই হোক, আমি আর বিতর্কে যাচ্ছি না। তো এখানে দেখো ঘাস। আচ্ছা, তোমরা বিশেষ্য এবং বিশেষণ শব্দ দেখে কিভাবে চিনবে তার আমার একটা কিন্তু সুন্দর ভিডিও আছে, সেটা তোমরা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারো। এবং আমি এই ভিডিওরই ডেসক্রিপশানে যে মোর বলে একটা কথা লেখা থাকে, ভিডিওর নিচে দেবে মোর, সেখানে ক্লিক করবে, হাত দেবে, দেখবে যে ওইটাই বলে কি ওইটাকেই বলা হয় ডেসক্রিপশান। তো ওখানে লিঙ্ক পাবে, এই লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো। বিশেষ্য বিশেষণ চেনার উপায় অনেকগুলো ভিডিও আছে। তো দেখো প্রথমে দেখো ঘাস আছে, রাখাল আছে, তাই তো? রাখাল, হাতে লেখাটা খুবই ভালো আমার, বুঝতে পারছো। আচ্ছা, যাই হোক, আমি তাড়াতাড়ি লেখার জন্য এটা করছি। ঘাস থেকে কি হবে? এটাকে বলা হয় পদ পরিবর্তন। ঘাসটা হচ্ছে বিশেষ্য, কারণ এটা তৃণজাতীয় একটা উদ্ভিদের নাম। আর এর বিশেষণ কি হবে? ঘেঁষো, ঘেঁষো, ঘেঁষো মাঠ। ঠিক আছে। রাখাল, রাখাল হচ্ছে, তাহলে কি হবে? রাখালিয়া। আকাশ থেকে কি হবে? আকাশী। মাঠ থেকে মেঠো। আদর থেকে কি হবে? আদুরে। গাছ থেকে গেছো, আর লোক থেকে লৌকিক। এই হলো বিশেষ্য বিশেষণ। বোঝা গেল? এর 5 দাগের কি আছে দেখো প্রশ্নগুলো। উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করতে। এই উপসর্গ কাকে বলে এর ভিডিও আমার কিন্তু দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। উপসর্গ হলো বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের প্রথমে বসে শব্দকে
একটা নতুন শব্দে পরিবর্তিত করতে পারে বা তার অর্থটাকে পরিবর্তন করতে পারে, তাকেই বলা হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় উপসর্গ। আমি শর্টকাটে বললাম। দেখো এখানে কতগুলো শব্দ দেয়া আছে, নদী, তারপরে দেখো আদর, আদর, তারপরে হচ্ছে বাতাস, বাতাস। তো এখানে আমি উপসর্গ বসাবো। ধরো আমি একটা উপসর্গ বসাচ্ছি উপনদী, আদর। তাহলে কি লিখবো? এই আদরটা এই আটা দন্তে নয় আঁকা হয়ে যাবে, তার মানে এই আটা হচ্ছে, এর চিহ্নটা হয়ে যাবে অ দন্তে নয় আঁকা, এই আটা এখানে চলে যাবে, অনাদর। ঠিক আছে। বাতাস, সুবাতাস। এই উপসর্গ যোগে এইগুলো নতুন শব্দ তৈরি হয়ে গেল। এবার দেখো ভালো করে আগে পড়ো, 6 দাগে দেখো নিচের বাক্য বা বাক্যাংশগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। এটা অনেকে বুঝতে পারে না, ক্লাসেও অনেকে বুঝতে পারে না, আমি দেখি। তো সম্প্রসারণ মানে হচ্ছে বাড়ানো। ঠিক আছে, সম্প্রসারণ মানে হচ্ছে বাড়ানো, মানে সেই উদ্দেশ্য অংশটাকে, বাক্যের তো দুটো অংশ থাকে বা থাকতেও পারে নাও পারে। একটা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বলা হবে বা যে বলবে তাকে বলা হয় উদ্দেশ্য অংশ। আর যেইটা বলা হবে বা যার সম্বন্ধে বলা হবে সেইটা হচ্ছে বিধেয়। এখানে দেখো কবিতারই কয়েকটা লাইন তুলে দিয়েছে। ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা। ঠিক আছে, উদ্দেশ্য কোনটা? না, ওই যে অসৎ গাছটি, অসৎ গাছটি হচ্ছে উদ্দেশ্য, ওইটাকে উদ্দেশ্য করেই কিন্তু বলা হচ্ছে। ওইটা কি না, ওইটা হচ্ছে পথিকজনের ছাতা, এইটা হচ্ছে বিধেয়। ঠিক আছে, এইবার আমি একটা দেখিয়ে দিচ্ছি, আমি সবগুলো লিখবো না কিন্তু। আমি দেখো উদ্দেশ্য বিধেয় কী করে করবে। প্রথমে তোমরা এইভাবে লিখবে যে উদ্দেশ্য আর বিধেয়, এরকমভাবে দুটো ডিভাইড করবে, এরকমভাবে দুটো ডিভাইড করবে, তাহলে সুবিধা হবে কিন্তু। এই যে উদ্দেশ্য, উদ্দেশ্য তাহলে কোনটা? ওই যে অসৎ গাছটি। কি বলেছে ওর সম্বন্ধে? না, ও তো পথিকজনের ছাতা। বুঝে নাও, ও তো পথিকজনের ছাতা। তাহলে আমার উদ্দেশ্য অংশটাকে সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ উদ্দেশ্য অংশটাকে বাড়াতে হবে। কি করে বাড়াবো? বাড়াবো হচ্ছে শব্দ, কিছু শব্দ আমি প্রয়োগ করেই, উপযুক্ত শব্দ প্রয়োগ করেই কিন্তু এই অংশটাকে বাড়াবো। ওই যে অসৎ গাছটি, তাহলে কি বলবো? তাহলে এখানে আমরা যে কোনো শব্দ প্রয়োগ করে কিন্তু বাড়াতে পারি, সেটার একটা নির্দিষ্ট অর্থ হতে হবে এর সাথে রিলেটেড। তাহলে কি লিখবো? আমরা এইভাবেও লিখতে পারি, হ্যাঁ, যে গ্রামের মধ্যে ওই যে বড় বড় অসৎ গাছটি। তাহলে দেখো এই যে গ্রামের মধ্যে, এই শব্দটা আমি প্রয়োগ করলাম, গ্রামের মধ্যে ওই যে বড় অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা। তাহলে উদ্দেশ্য অংশটা বেড়ে গেল। তাহলে এইভাবে তোমরা বাড়াবে। এখানে বলে যে কেউ কোথাও নেই, বা কেউ কোথাও নেই, তাহলে এই অংশটাকে আমাকে বাড়াতে হবে। তাহলে কি করব? না, গ্রামের দুপুরবেলা গ্রামের নির্জন পথে কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। তাহলে এখানে কি গ্রামের চোল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে। তাহলে এখানে কার সম্বন্ধে বলেছে? না, বিশ্বভুবন। বিশ্বভুবন হচ্ছে উদ্দেশ্য, তাই তো। বিশ্বভুবন ঘুমাচ্ছে, কি করছে? না, আঁচল পেতে ঘুমাচ্ছে। দুপুরবেলায় বিশ্বভুবন আঁচল পেতে ঘুমাচ্ছে এইখানে। তাহলে শুধু দুপুরবেলাটা যোগ করে দেবে, বা তোমরা অন্য কিছু যোগ করতে পারো। হ্যাঁ, তো এইভাবে কিন্তু উদ্দেশ্য অংশ বাড়াতে হবে। এখানে সাতের দাগে দেখো বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্ব উপস্থিতি রয়েছে, যাদের অর্থ একই। অর্থাৎ কি বলতে চেয়েছে? বিশ্ব আর ভুবন, বিশ্ব মানেও হচ্ছে পৃথিবী আর ভুবন মানেও হচ্ছে পৃথিবী, অথচ এই দুটোকে জুড়ে দিয়ে একটা শব্দবন্ধ তৈরি করে একই অর্থ বোঝানোর চেষ্টা করেছে বিশ্বভুবন। তো এইরকম আরও 5টা শব্দ তৈরি করতে হবে। চলা, কাজকর্ম, বলা কওয়া, হাঁটা চলা,
ঘর বাড়ি, লোকজন, লোকজন ইত্যাদি। কাজকর্ম, বলা কওয়া, হাঁটা চলা, ঘর বাড়ি, লোকজন ইত্যাদি আরও আছে। দূরত্ববাচক সর্বনাম, দূরত্ববাচক সর্বনাম যেমন ও, উয়া, উনি, ওরা ইত্যাদি, এইগুলো হচ্ছে দূরত্ববাচক, একটা দূরত্ব নির্দেশ করছে। ওই যে ও